এই জাতীয় একটা অঙ্ক তোমাদের এমসিকিউতে আসতে পারে, আমি একটু করে দিই। এটা কি আছে, পি আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এরকম রয়েছে। তো এরা বলেছে সমরেখ। সমরেখ হলে তুমি একটা কাজ করে দেবে, এখানে আই এর সহগ পি, এখানে আই এর সহগ 3 ইজুগাল টু এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ -3 ইজুগাল টু এখানে কে এর সহগ 6, এখানে রয়েছে কিউ। এই দুটো তুলনা করো, তাহলে পি বাই 3 ইজুগাল টু 2 বাই -3, তাহলে পি ইজুগাল টু কত লেখা যায়, এখান থেকে এটা কেটে দিলে -2। আর এই দুটো যদি আমরা তুলনা করি আবার 2 বাই -3 ইজুগাল টু 6 বাই কিউ, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হয় কত 3, তাহলে কোনাকুনি গুণ করলে কিউ ইজুগাল টু -9। এটা হবে পি আর কিউর মান। ওকে, তাহলে আমাদের হলো এটা পি আর কিউর মান আমরা বের করে নিলাম। তারপরে এই যে একটা অঙ্ক রয়েছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয়, এই ক্ষেত্রে আমাদের রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটাই তো রয়েছে, ইকুয়াল টু 0 ভেক্টর। আমি একটা কাজ করলাম, সেটা হলো সি ভেক্টরটা ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে গেলে মাইনাস সি ভেক্টর, উভয় দিকে হোল স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার করে দিলে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস 2a ডট বি, এটা বলা যায় ইজ ইকুয়াল টু মড সি স্কোয়ার, এটা বলা যায়। মড এ স্কোয়ার, মড এ মানে বলেছে 3, তাহলে এটা হবে 9। তারপরে এখানে রয়েছে মড বি মানে 5, তাহলে এটা হলো 25, আর এখানে রইলো 2a ডট বি, তাই তো 2a ডট বি আমরা বের করে নেব এখান থেকে। স্মড সি মানে বলেছে আমাদের কত 7, 7 7 হয় 49, তাহলে আমি এখান থেকে বলতে পারি 2a ডট বি এটা ইজ ইকুয়াল টু, দেখছি কত হচ্ছে এটা 49 থেকে 9 বাদ গেলে থাকে 40, 40 থেকে 25 চলে গেলে থাকে 15, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু 15/2 হলো। এবার আমাকে বলেছে এ ও বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ ধরি থিটা, লিখতে হবে কিন্তু ভাষাটা, ধরি মধ্যবর্তী কোণটি হলো থিটা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই মড বি, এটা লিখে নিতে হবে। তাহলে এ ডট বি মানে কত পেয়েছি 15/2, আর মড এ নিচে যেহেতু এই জায়গায় ভাগ রয়েছে, ভাগ মানে নিচে লিখে দেওয়া, মড এ মানে কত পেলাম, মড এ মানে রয়েছে আমাদের 3, আর মড বি মানে কত রয়েছে 5, তাহলে 3 5 15 15 কেটে গেল, তাহলে cos থিটা মানে পেয়েছি 1/2, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি cos 60 ডিগ্রি অর্থাৎ π/3, তাহলে এটা হলো থিটা। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। ওকে, তারপরে কি আছে দেখি, এই জায়গায় আমাদের বলেছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা একদম দেখে যাবে যেন মিস না হয়। এই জায়গায় রয়েছে বলেছে এ বি সি তিনটি ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, তাহলে মড এ মড বি মড সি হয় এত, তাহলে দেখাও যে এ ডট বি ডট সি এত হবে, তাই তো। তাহলে এই জায়গায় আমাদের কি রয়েছে নাকি এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু রয়েছে 0 ভেক্টর। একটা কাজ করব আমরা, সে কাজটা কি, উভয় দিকে হোল স্কোয়ার করে দেবো। হোল স্কোয়ার করে দিলে আমরা এই জায়গায় পাই হচ্ছে মড এ তার হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, প্লাস মড বি তার হোল স্কোয়ার প্লাস মড সি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু 0 হোল স্কোয়ার করলে 0, সাইডে লিখে দেবে যেহেতু এক্স ডট ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ডট এক্স, এটা লিখে দেবে, সেই জন্য এটা। ওকে, তাহলে এই জায়গায় দেখো মড এর মান কত বলেছে 3, তাহলে এটা হয় 9, মড বির মান বলেছে 4, তাহলে এটা 16, আর মড সি মানে 5, তাহলে এটা হলো 25, প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু বলা যাচ্ছে 0, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে 16 আর 9 25, 25 25 হয় 50, তাহলে বলা যায় 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইজ ইকুয়াল টু 50, ওইদিকে গেলে -50, তাহলে এখান থেকে বলা যায় এ ডট বি বি ডট সি প্লাস সি ডট এ, 50 কে 2 দিয়ে ভাগ করলে -25, একদম সহজ অঙ্ক, এটাই কিন্তু দিয়েছিল আমাদের এই জায়গায়। এবং এই অঙ্কটা আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যদি এই অঙ্কটা দেয় তাহলে 2 মার্কের তোমাদের দিতে পারে। ওকে, চলো, এবং দেখে যাও দেওয়ার সম্ভাবনা আছে এটা। তাহলে পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক বলেছে একদম গুরুত্বপূর্ণ অঙ্ক, যদি এ প্লাস বি প্লাস এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ তিনটি সামতলিক হয়, তাহলে প্রমাণ করো এ বি সিও সামতলিক হবে। সামতলিক হলে কি হয়, বক্স অফ এ বি সি সবসময়ের জন্য শূন্য হতে হয়, তাই না। তাহলে যদি আমরা এটা দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নটি প্রমাণ হয়ে যাবে। দেখো কিভাবে করব, আমাকে বলে দেওয়া আছে এটা সামতলিক। সামতলিক মানে আমি বলতে পারি বক্স অফ এ প্লাস বি, আর এখানে রয়েছে বি প্লাস সি, আর এখানে রয়েছে সি প্লাস এ, এটা অবশ্যই কি লিখতে পারি আমরা 0 লিখতে পারি। তাহলে এই জায়গার থেকে আমরা কি করতে পারি, এটাকে আমি লিখতে পারি ভেঙে লিখলে এ প্লাস বি
ডট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি ক্রস সি প্লাস এ, বক্সের যে সূত্রটা সেটাই লিখেছি, আর কিছু লিখিনি আমি, ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা আগে ভেতরে ক্রস প্রোডাক্ট করি, পরে ডট প্রোডাক্ট করব। এ প্লাস বি এখানে রয়েছে ডট, তাহলে এখানে রয়েছে বি, যদি এখানে গুণ করি তাহলে বি ক্রস সি, বি যদি ওখানে গুণ করি তাহলে বি ক্রস এ, সি যদি গুণ করি সি ক্রস সি, আর সি যদি এখানে গুণ করি তাহলে আমাদের এখানে হয় সি গুণ করলে সি ক্রস এ, হলো। এখানে রয়েছে এটা ইজ ইকুয়াল টু 0। এবার এই ডট প্রোডাক্টটা ভিতরে গুণ করে দেবো, ডট প্রোডাক্ট ভিতরে গুণ করলে এ রইল এখানে এ ডট, এখানে পড়ে রয়েছে বি ক্রস সি প্লাস এ ডট বি ক্রস এ, আর এখানে রয়েছে প্লাস এ ডট সি ক্রস সি প্লাস এ ডট সি ক্রস এ প্লাস, এবার বি দিয়ে কাজ করব, বি ডট বি ক্রস সি, এখানে পড়ে রয়েছে প্লাস বি ডট বি ক্রস এ, তারপরে কি রয়েছে প্লাস বি ডট সি ক্রস সি, তারপরে রয়েছে প্লাস বি ডট সি ক্রস এ, এটা ইজ ইকুয়াল টু, ডান দিকে কিন্তু 0 রয়েছে, ওকে, 0টা উঠছে না কেন, এই যে উঠেছে। এবার দেখো একটা জিনিস মনে রাখতে হবে, যদি কোনো একটা জিনিস রিপিট হয় তাহলে তার মান সর্বদা 0 হয়, অর্থাৎ সাইডে, এই জায়গায় সাইডে একটা নোট লিখে দেবে পরের লাইনটা লেখার পরে, যদি কোনো একটা বক্সের মধ্যে এক্স বা ওয়াই যে কোনো একটা জিনিস দুবার আসছে, যে কোনো একটা জিনিস দুবার থাকলে তার মান সর্বদা 0 হয়। দেখো এই জায়গা এ দুবার আছে তাহলে এ 0, এই জায়গা সি দুবার আছে 0, এই জায়গা এ দুবার আছে 0, এই জায়গা বি দুবার আছে 0, সি দুবার আছে 0, তাহলে পড়ে রইলো কোনটুকু, শুধুমাত্র পড়ে রইলো এই প্রথমটা এ ডট বি ক্রস সি, আর এখানে প্লাস, এখানে পড়ে রয়েছে বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে পরের পেজে আমি লিখছি এ ডট বি ক্রস সি, এটাকে লেখা যায় বক্স অফ এবিসি, আর বি ডট সি ক্রস এ ওটাকে লেখা যায় বক্স অফ বিসিএ, লেখা যায় তো। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0 বলেছে, তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি বক্স অফ এবিসি, আর এখানে রইলো এটাকে যদি একটা আমরা ঘোরাই, একটা জিনিস ঘোরাই তাহলে সামনে মাইনাস দিতে হয়, তাহলে এখানে বি রেখে দিলাম, সি আর এ ঘোরালাম, এসি হলো ইজ ইকুয়াল টু 0। আবার এ বি ঘোরাবো, আরেকবার ঘোরালে সেটা আবার প্লাস হয়ে যায়, তাহলে বক্স এ বি সি, এখানে প্লাস হয়ে গেল বক্স এ বি সি ইজ ইকুয়াল টু হয়েছে 0। তাহলে বক্স এ বি সি যোগ করলে 2abc হয়, 2abc ইজ ইকুয়াল টু 0। তাহলে সেই জায়গা থেকে আমি বলতে পারি বক্স অফ এবিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে প্রমাণ হয়ে গেল। তাহলে পরে লিখবো অতএব এবিসি সমতলিক, বক্স অফ এবিসি 0 হলে এবিসি কি হয়, সমতলিক হয়, সমতলিক। ওকে, তাহলে এই হলো গেলো প্রমাণ। খুব ভালো অঙ্ক। এবং এই অঙ্কটা যদি এইরকম না দিয়ে তোমাকে বলে যে প্রমাণ করো এই বক্স অফ এইটা ইজ ইকুয়াল টু 2 অফ এবিসি, তাহলে ডান দিকে শূন্যটা শুধু লিখবে না, এখান দিয়ে সমান 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 ভাঙাতে 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 যাবে, এই দেখো 2 অফ এবিসি পেয়েছো। ওকে, শুধুমাত্র ডান দিকে শূন্যটা লিখবে না। কেমন, এই দেখো পরে একটা অঙ্ক রয়েছে যে বলেছে প্রমাণ করো এটা ইজ ইকুয়াল টু 2 অফ এটা, তার মানে কি আসলে আমাকে বলেছিল যে প্রমাণ করো এই যে বক্স অফ এইটা ইজ ইকুয়াল টু 2 বক্স অফ, এই যে 2 বক্স অফ এইটা, দেখো সেইটাই কিন্তু এই জায়গা বলেছে যে বক্স অফ এইটা ইজ ইকুয়াল টু 2 বক্স অফ এটা। ওকে, যদি এটাও দেয় তাহলে একইভাবে এটা প্রমাণ করে নেবে, খুব কঠিন নয় কিন্তু। দেখো তারপরে রয়েছে আমাদের তিনটি ভেক্টর একতলি হলে এখান থেকে ল্যামডার মান বের করো, জাস্ট বক্স 0 করে দিলেই মানটা বেরিয়ে যাবে, খুব ভালো অঙ্ক আছে এটা। ওকে, এটাও দেখে যাবে কিন্তু অবশ্যই। তারপরে এখানে রয়েছে একদম আগের অঙ্কটার মতনই যে ল্যামডার মান বের করো, এগুলো সব ভালো অঙ্ক আছে। দেখো এই জায়গাও একটা ভালো অঙ্ক আছে, এই টাইপের অঙ্ক দেখে যাও কিন্তু, এটাও দেখে যাও, এটা এমসিকিউতে তোমাদের আসতে পারে যে আমাদের ঘনকের কর্ণ দুটির মধ্যবর্তী কোণের মান cos ইনভার্স 1/3 হয়, দেখে যাও কিন্তু এটা। তারপরে রয়েছে এটা খুব ভালো অঙ্ক, এত বিন্দুগামী এবং এত ভেক্টরের সমান্তরাল, এত বিন্দুগামী যে সরলরেখা এত ভেক্টরের সমান্তরাল তার ভেক্টর ও কার্তেশিয়ান সমীকরণ নির্ণয় করো। খুব সহজ অঙ্ক, আমি একটু করিয়ে দিই তোমাদের। দেখো এই জায়গায় রয়েছে এত বিন্দুগামী, তাই তো, তাহলে আমরা এই জায়গায় ভেক্টর সমীকরণ প্রথমে বের করব। তাহলে আমরা এ ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা আমরা দেখে নিলাম। আমার বলেছে এই ভেক্টরের সমান্তরাল, সমান্তরাল হলে পরে সেটাকে বি ভেক্টর ধরে নিলাম, বি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ
মাইনাস 8k ক্যাপ। তাহলে নির্ণেয় সরলরেখার ভেক্টর সমীকরণ ইজ ইকুয়াল টু, ভাষাটা লিখবে, নির্ণেয় সরলরেখার ভেক্টর সমীকরণ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ইজ ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, মাইনাস 4k ক্যাপ। ওকে, আর এখানে রইল প্লাস t ইন্টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ। হলো এটা। তাহলে এইটা হলো ভেক্টর সমীকরণ, যেখানে সমান্তরাল তার আগে একটা টি বসা দেয়। সাইডে কিন্তু লিখবে টি ইজ ইকুয়াল টু প্যারামিটার, প্যারামিটার এটা লিখে দেবে সাইডে। আর যদি কার্তেশিয়ান সমীকরণ বলে তাহলে এই জায়গায় আবার কার্তেশীয় সমীকরণ বলে হেডলাইন করো, কার্তেশীয় সমীকরণ, সমীকরণ সেটা কি হবে? কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে x মাইনাস বিন্দু 5 বাই এখানে রয়েছে 3 ইজ ইকুয়াল টু y মাইনাস বিন্দু মানে 2 আর এখানে রয়েছে আমাদের 2 ইজ ইকুয়াল টু z মাইনাস বিন্দু মানে প্লাস 4 হয়ে গেল আর এখানে রয়েছে মাইনাস 8। এটা হয়ে গেল কার্তেশীয় সমীকরণ। সহজ ছিল, এগুলো 1 মার্কের জন্য দিতে পারে, আর যদি ভুল করে দেয় তাহলে 2 মার্কেও দিতে পারে। হলো এটা। তারপরে রয়েছে আমাদের খুব ভালো অঙ্ক, এটাও একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটাও, যে এত সরলরেখা দুটির প্রত্যেকটির উপর লম্ব, যে সরলরেখা এত বিন্দুগামী তার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো এই সরলরেখা দুটোর উপরই লম্ব, তাই না? তাহলে সেই সরলরেখার কি করতে হবে? কার্তেশীয় সমীকরণ এবং ভেক্টর সমীকরণ দুটোই আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো 1 নং সরলরেখা এখানে কত রয়েছে? x/2 is equal to y/1 is equal to z/3, এটাকে 1 নম্বর ধরে নিলাম। আর 2 নং রয়েছে x - 3 - 1 is equal to y-2/3 is equal to z + 5 বাই রয়েছে আমাদের কত? 5, এটাকে 2 নং। 1 নং সরলরেখার উপরেও লম্ব আর 2 নং সরলরেখার উপরেও লম্ব, সেটাই তো বলেছে। তাহলে আমাদের বের করতে হবে এমন একটা সরলরেখা যেটা 1 নং সরলরেখার উপরেও লম্ব, 2 নং সরলরেখার উপরেও লম্ব। তাহলে আমি ধরে নিলাম, ধরি নির্ণেয় সরলরেখার দিক অনুপাত, নির্ণেয় সরলরেখার দিক অনুপাত, দিক অনুপাত সেটা হলো ABC। ওকে, তাহলে ABC হলে যেহেতু এরা পরস্পর লম্ব, তাহলে আমি বলতে পারি 2A + B + 3C is equal to 0, অর্থাৎ A এর সঙ্গে গুণ, B এর সঙ্গে গুণ, C এর সঙ্গে গুণ করে is equal to 0। সিমিলারলি -A + 3B আর +5C is equal to 0। সিমিলারলি এটা লিখতে পারি আমরা। এবার 1 নং আর 2 নং বজ্র গুণন করে পাই, সেটা নিচে লিখতে হবে, মানে এই দুটো বজ্র গুণন করে পাই, আমি সাইডে লিখছি A/, is equal to B/, is equal to C/। তাহলে বজ্র গুণন করলে এই কোণাকুণি গুণ করলে হয় 5 - 3 × 9, তারপরে এই কোণাকুণি গুণ করলে -3 আর এটাকে -10, তারপরে এই কোণাকুণি গুণ করলে 6 আর এই কোণাকুণি গুণ করলে -1 মানে +1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি A/-2 is equal to B/-13 is equal to A, এই জায়গা 5 থেকে 9 বিয়োগ করলে 4 হয়, সরি ভুল হচ্ছে, আসলে কষ্ট হয়ে গেছে তো, অনেকক্ষণ ধরে রেকর্ডিং করছি, একটু ঘুম পাচ্ছে এই জন্য কষ্ট হয়ে গেছে। আর এই জায়গা পড়ে থাকে C/কত? 7, তাই না? তাহলে আমরা এটা পেয়েছি। এটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম k, যেখানে k একটি অশূন্য ধ্রুবক। তাহলে পরের লাইনে কি আমি লিখতে পারি যে A ইজ ইকুয়াল টু -4k, তাহলে A ইজ ইকুয়াল টু -4k হলো। তারপর B ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? -13k, তাহলে B ইজ ইকুয়াল টু -13k। আর C ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত? C ইজ ইকুয়াল টু বলতে পারি 7k হলো এটা। তাহলে এইটা আমরা পেয়েছি ABC এর মান। এখন আমাকে বলতে পারি নির্ণেয় সরলরেখাটা কোথা দিয়ে পাস করছে? নির্ণেয় সরলরেখাটা দেখো এত বিন্দু দিয়ে গমন করছে, আর তার দিক অনুপাত তো ABC তো এই যে পেয়ে গেছি। তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ
সমীকরণটি হলো, নির্ণয় সরলরেখার সমীকরণটি হলো কি নাকি x মাইনাস x1, x1 বিন্দুটা আমি এক জায়গায় লিখে নিই 1 2 3, বিন্দুটা হলো 1 2 3, ঠিক আছে, এটা তোমরা লিখো না, এটা আমি আমার সুবিধার জন্য লিখছি। x মাইনাস 1 বাই দিক অনুপাত মাইনাস 4k ইজ ইকুয়াল টু y মাইনাস 2 বাই দিক অনুপাত মাইনাস 13k ইজ ইকুয়াল টু z মাইনাস 7k, সরি z মাইনাস কত রয়েছে, z মাইনাস 3 রয়েছে, কিন্তু z মাইনাস 3 বাই দিক অনুপাত 7k রয়েছে। সব জায়গা থেকে k এলিমিনেট হয়ে গেল, সব জায়গা থেকে যদি k এলিমিনেট হয়ে যায় তাহলে আমরা পাই কত, x মাইনাস 1 বাই মাইনাস 4, y মাইনাস 2 বাই মাইনাস 13 আর z মাইনাস 3 বাই 7। তাহলে এটাই হলো কার্তেশীয় সমীকরণ, ঠিক আছে। এবার এই জায়গা ভেক্টর সমীকরণ বলে হেডলাইন করবে, ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণ। তাহলে ভেক্টর সমীকরণটা কত হবে, ভেক্টর সমীকরণটা হবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, প্রথম বিন্দু লিখতে হয়, বিন্দু রয়েছে 1 তাহলে i ক্যাপ, বিন্দু রয়েছে 2 2j ক্যাপ, বিন্দু রয়েছে 3 3k ক্যাপ, প্লাস t ইনটু দিক অনুপাত রয়েছে মাইনাস 4i ক্যাপ মাইনাস 13j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে এই হয়ে গেল আমাদের নির্ণেয় সরলরেখাটির ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা আছে, করে দিলাম কিন্তু আমি, দেখে নিলে। তাহলে এরপরে আমরা দেখব কোন গুরুত্বপূর্ণ অঙ্কটি আছে। এই যে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে ল্যামডার মান বের করো, এগুলো সব 2 মার্কের জন্য দিতে পারে, কিভাবে করবে সেটা একটু দেখে নাও। প্রথম প্রতিসম আকারে সাজিয়ে নিতে হয়, কিন্তু প্রতিসম আকারে সাজালে এখানে x মাইনাস 1 বাই মাইনাস 3, অর্থাৎ ওপর নিচে মাইনাস দ্বিগুণ করেছি, মাইনাস দ্বিগুণ করা হয় না, মাইনাস 1 দ্বিগুণ করতে হয়। দ্বিতীয়টার থেকে 7 কমন নিচ্ছি বা 7 দিয়ে ওপর নিচে ভাগ করব, তাহলে y মাইনাস 2 বাই 2 ল্যামডা বাই 7 ইজ ইকুয়াল টু z মাইনাস 3 বাই 2। প্রতিসম আকার মানে x y z সব পজিটিভ রাখতে হবে আর তার সামনে 1 রাখতে হবে, এটা 1 নম্বর সরলরেখা, এটা প্রতিসম আকার। আর 2 নম্বর সরলরেখাকেও সিমিলারলি এখানে মাইনাস 7 দিয়ে ভাগ করছি বা মাইনাস আগে কমন নিয়ে নিচ্ছি, বুঝলে। তাহলে 7 দিয়ে ভাগ করলে x মাইনাস 1 বাই 7 দিয়ে ভাগ করলে 3 ল্যামডা বাই 7 ইজ ইকুয়াল টু y মাইনাস 5 বাই 1 রয়েছে প্রতিসম আকার, এখানে আবার একটা মাইনাস 1 দিয়ে গুণ করলে z মাইনাস 6 বাই মাইনাস 5। ওকে, তাহলে এরা যদি পরস্পর লম্ব হয়, লম্ব হলে দিক অনুপাতের গুণফলের যোগফল সর্বদা 0 হয়, অর্থাৎ এইটা গুণ এইটা, তাহলে সেটা আমরা লিখতে পারি মাইনাস 3 গুণ 3 ল্যামডা বাই 7, তারপরে রয়েছে প্লাস 2 ল্যামডা বাই 7 গুণ 1 প্লাস, প্লাস নয় এখানে মাইনাস হবে 2 ইন্টু 5, এই মাইনাস 5টা এখানে লিখেছি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে পাওয়া গেছে মাইনাস 9 ল্যামডা বাই 7 আর এখানে প্লাস 2 ল্যামডা বাই 7 আর এখানে রয়েছে মাইনাস 10, ওইদিকে গেলে প্লাস 10। তাহলে এটা যোগ বিয়োগ করলে পারে মাইনাস 7 ল্যামডা বাই 7 ইজ ইকুয়াল টু 10, 7 7 কেটে গেল, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 10। তাহলে এই হয়ে গেল অঙ্কটি, 2 মার্কের দিতে পারে কিন্তু এই অঙ্কটা, খুব ভালো অঙ্ক আছে এটাও। দেখো তারপরে রয়েছে আমাদের যে এই অঙ্কটা বলেছে এই সরলরেখাটির সাপেক্ষে এত বিন্দুটির প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করো। খুব ভালো অঙ্ক কিন্তু এটা আছে, একদম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। এই অঙ্কটা দেখো আমি নিচে একটা দরকার হলে কমেন্টে একটা ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, ওখানে আমি সমাধান করিয়ে দিয়েছিলাম, সেটা একটু দেখে যেও তোমরা। ওকে, শরীর আর পাচ্ছে না এই জন্য আমি এটা স্কিপ করলাম। নিচে আমি দেখো কমেন্টে একটা লিংক ওখানে অ্যাড করে দিচ্ছি, অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক অ্যাড করে দিচ্ছি, ওখানে দেখে নিও, ওখানে আমি সমাধান করে দিয়েছি এটা। দেখো এই সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, যেহেতু এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল আছে, তাহলে সূত্রটা হবে a2 - a1 ক্রস b বাই মড b, সেই সূত্র বসিয়ে দিলে হয়ে যাবে, খুব একটা কঠিন ব্যাপার নয়। তারপরে রয়েছে এই সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব বের করো, সেই একইভাবে করে নেবে এগুলো। আর এখানেও রয়েছে এগুলো, ভালো অঙ্ক রয়েছে, ভালো অঙ্ক রয়েছে, এটাও খুব ভালো অঙ্ক, এবছর আসার একটা গুরুত্বপূর্ণ চান্স রয়েছে। এটাও তোমরা দেখে নেবে, উদাহরণে আছে এটা করে দেওয়া, এটা সমতলে চলে যাবে, সমতলের প্রথম নম্বর চ্যাপ্টারে উদাহরণে করে দেওয়া আছে। ওকে, তারপরে দেখো দেখো এই অঙ্কটাও খুব একটা ভালো অঙ্ক রয়েছে। এই সমতল দুটির ছেদক দিয়ে অঙ্কিত এবং এত বিন্দুগামী সমতলের সমীকরণটা নির্ণয় করো। দেখো এটা আমরা ইজিলি কিভাবে করতে পারি, প্রথম রয়েছে 2x - 7y প্লাস 4z ইজ ইকুয়াল টু 0, আর এখানে রয়েছে 3x - 5y প্লাস 4z প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। ওকে, তাই বলেছে 1 আর 2 নং এর ছেদক দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়ে যাবে এমন একটা সমতলের সমীকরণ নির্ণয় করো। 1 নং ও 2 নং এর
ছেদকগামী কোনো সমতলের সমীকরণ, এই ভাষাটা এখানে লিখে নেবে। সেটা কি হয়? 2x minus 7y plus 4z plus k into 3x minus 5y plus 4z plus 11 is equal to 0, এইভাবে লিখতে হয়। এবার এই সমতলটা কোন বিন্দু দিয়ে যাবে বলেছে? ওই -2, 1 আর 3 বিন্দু দিয়ে যাবে। তাহলে ওই বিন্দুটা বসিয়ে দিলাম এখানে x y z এর পরিবর্তে। তাহলে x এর পরিবর্তে -2, তাহলে এটা -4, y এর পরিবর্তে 1 বসালে 7, z এর পরিবর্তে 3 বসালে 12, প্লাস k ইন্টু x এর পরিবর্তে -2 বসালে -6, আর পরিবর্তে এটা হলো z এর পরিবর্তে 3 বসালে 3 4 12, আর এখানে রইল +11 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হয় -11 আর এখানে আছে +12, তাহলে এখানে শুধুমাত্র 1 পড়ে থাকে, প্লাস k ইন্টু এইটা -11 +11 কেটে গেল, তাহলে এখানে থেকে 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে k ইজ ইকুয়াল টু বলা যায় -1/12, এটাই পেয়েছি। তাহলে k এর মান শুধুমাত্র এই জায়গায় বসিয়ে দিলেই অঙ্কটা শেষ হয়ে যাবে, আর কিছু না। তাহলে নির্ণীয় সমতলের সমীকরণ কত হবে? 2x minus 7y plus 4z, 7y plus 4z, k এর মান পেয়েছি -1/12, আর এখানে কি রয়েছে? 3x minus 5y plus 4z, 3x minus 5y plus 4z plus 11 is equal to 0। 12 এখানে গুণ করে দিলাম, 12 দুগুণ 24x minus 7 বরং 84y plus 4 বরং 48z, মাইনাস এখানে গুণ করলে 3x মাইনাস মাইনাস প্লাস 5y, আর এখানে -4z আর -11 is equal to 0। 24x এর থেকে 3x চলে গেলে থাকে 21x, -84y -5y, এটা করলে পরে হয় -79y, আর এখানে রয়েছে 48z আর এখানে রয়েছে 4z, তাহলে এখানে থাকে +44z, আর এখানে রয়েছে -11 is equal to 0। তাহলে এটাই হবে উত্তর যদি ঠিক করে থাকি। একটু ক্যালকুলেশন দেখে নিও, মেইন এই এখন তুমি এই গুলো দেখো কোন প্রসিডিউরে আমি করছি, ওকে। তারপরে এবার দেখো তারপরে কোনটা রয়েছে, এই সমতলের মধ্যে আর এই ইসের মধ্যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। খুব সহজ অঙ্ক। যদি সমতল আর সরল রেখা বলে, উল্টো পাল্টা বললে সর্বদা sin থিটা, sin থিটা ইজ ইকুয়াল টু, দেখো কিভাবে আমরা অঙ্কটা করব, sin থিটা ইজ ইকুয়াল টু 3 গুণ 2, এই জায়গা কত রয়েছে 2, 3 গুণ 2, তাহলে 3 দুগুণ 6, প্লাস দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা 2 গুণ, এখানে রয়েছে 1, তাহলে 2 অক্ষে 2, এই জায়গা রয়েছে 4 গুণ, এখানে রয়েছে -3, তাহলে -12, বাই নিচে হবে রুট ওভার এগুলোর স্কয়ার, তাহলে রুট ওভার 3 এর স্কয়ার 9, 2 এর স্কয়ার 4, 4 এর স্কয়ার 16 ইনটু রুট ওভার 2 এর স্কয়ার 4, 1 এর স্কয়ার 1 আর 3 এর স্কয়ার 9। দেখো এই জায়গা 12 সব কেটে গেল, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এই হয়ে গেল অঙ্ক, একদম সহজ অঙ্ক, এগুলো যদি দেয় 2 মার্কের দেবে। আচ্ছা, এই জায়গায় রয়েছে এই অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, একদম ইম্পর্টেন্ট অঙ্ক, এটা যেন মিস না হয় একদম। এই বছর মনে করো এসেই গেছে এরকম একটা অঙ্ক। এটা আগে ছবিটা বোঝাই। এই একটা সরল রেখা আছে, বলেছে এই সরল রেখার সমান্তরাল দিকে পরিমিত একটা বিন্দু আছে এখানে P, সেই P বিন্দুটা কত 1, -2, 3। বলেছে এই জায়গায় একটা সমতল রয়েছে, এই যে সমতল, তাহলে বলেছে এই সরল রেখার সমান্তরাল দিকে পরিমিত, মানে সরল রেখা যেমন ভাবে আছে P বিন্দু থেকে ঠিক তেমন ভাবে দূরত্ব নির্ণয় করো। এই বিন্দুটা আমি D ধরলাম, তাহলে আমাদের এই PD এর মান বের করতে হবে, ওকে। তাহলে প্রথম সরল রেখা বলে দেওয়া আছে x/2 is equal to y/3 is equal to z/-6, এটা is equal to আমি k ধরে নিলাম, এটা 1 নম্বর, ওকে। তাহলে এই জায়গা সাইডে লিখবে k not equal to 0, এটা কিন্তু লিখবে। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে 1 নং সরল রেখার কে ধরতে হবে না, কে ধরতে হবে না, কে ধরতে হবে না, তাহলেই হয়ে যাবে। আমরা এই জায়গায় একটা কাজ করব কি, 1 নং সরল রেখার, ভাষাটা যেন ক্লিয়ার থাকে, 1 নং সরল রেখার, 1 নং সরল রেখার সমান্তরাল, সমান্তরাল ও 1, -2, 3 বিন্দুগামী, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, অর্থাৎ এর সমান্তরাল আর এই বিন্দুতে যাবে এমন একটা সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ, সমীকরণ সেটা কত হবে, সেটা দেখো কি হচ্ছে, সেটা হবে x মাইনাস বিন্দুটা রয়েছে 1 আর এর সমান্তরাল জন্য দিক অনুপাত 2 হবে,
ওয়াই মাইনাস বিন্দুটা -2 তাহলে +2 হয়ে গেল, আর দিক অনুপাত 3 ইকুয়াল টু জেড মাইনাস এখানে রয়েছে 3 আর দিক অনুপাত রয়েছে -6। ওকে, তাহলে এটা হলো ওই কোনটা পিডির ইকুয়েশন, এটাকে আমরা 2 নম্বর ধরে নিলাম। ওকে, তাহলে এবার আমরা করব 2 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। 2 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক। আমি ভাষাটা লিখতে পারছি না, আমার কষ্ট হয়ে গেছে, তোমরা কিন্তু এই জায়গায় লিখে নেবে। কি লিখবে? 2 নং সরলরেখার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, এটা ইকুয়াল টু টি ধরে নিতে হয়। টি ধরে নিলে অর্থাৎ কিভাবে, x - 1/2 ইকুয়াল টু টি ধরে নিলে সেখান থেকে x ইকুয়াল টু 2t + 1। ওকে, তারপরে এই জায়গায় কি রয়েছে, আচ্ছা ইকুয়েশনটা আমি এই পেজে একবার লিখে নিই, বারবার এরকম পেজ উল্টাতে আমার ভালো লাগছে না, আমি একবার এই পেজে লিখে নিই। তোমরা কিন্তু লিখবে না, তোমরা তো একই পেজে করবে। সেটা x - 1/2 ইকুয়াল টু রয়েছে কি y + 2/3 ইকুয়াল টু কি রয়েছে, ইকুয়াল টু z - 3/-6 z-3/-6 এটা ইকুয়াল টু আমরা t ধরে নিলাম। ওকে, আগের পেজেই। তাহলে দেখো এইটার সঙ্গে যদি t তুলনা করি তাহলে x ইকুয়াল টু বলতে পারি 2t + 1। এই সমস্ত বিন্দুর স্থানাঙ্কের পরে কিন্তু এই যে এই লাইনটা করবে। এই জায়গায় রইল কি, তাহলে y ইকুয়াল টু 3t - 2 আর z ইকুয়াল টু -6t + 3। সমস্ত বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম এটা। তাহলে আমরা বলতে পারি এই সমস্ত বিন্দু মানে সেটাই তো ডি, পিডির উপর সমস্ত বিন্দু মানে ডি বিন্দুও তো হয়। আর ডি বিন্দুটা কোন সমতলের উপর অবস্থিত আছে, ডি বিন্দুটা কিন্তু x - y + z = 5 এই সমতলে আছে। তাহলে কোনো একটা বিন্দু কোনো একটা সমীকরণের উপর অবস্থিত হলে সেই বিন্দুটা সেই সমীকরণে অবশ্যই বসিয়ে দেওয়া যায়। তাহলে এইবার আমরা লিখব যে যেহেতু চিত্র থেকে এটাই ঠিক আছে, ডি বিন্দুটি কোন সমতল, সমতলটা লিখে নি, x - y + z = 5, x - y + z = 5 এই সমতলে অবস্থিত লিখলাম। অতএব বিন্দুটা বসিয়ে দাও, এই যে x এর মান, y এর মান, z এর মান। তাহলে x এর মান 2t + 1, y এর মান -3t + 2, z এর মান -6t + 3 = 5। 2t আর এখানে রয়েছে তাহলে -6t - 3t, তাহলে কত হয় -90, তাহলে -70 হলো। আর এখানে রয়েছে কত, এখানে রয়েছে আমাদের 2 3 3 আর 3 6, তাই তো। তাহলে 6 ওইদিকে চলে গেলে 5 - 6, তাহলে এটা রইলো আমাদের। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি t = 1/7। নিশ্চয়ই পারো এগুলো তোমরা করতে, আমি এগুলোতে আর সময় ইনভেস্ট করছি না। t = 1/7, এখানে থাকে -1 মাইনাস কেটে গেল, তাহলে 1/7। এই টির মানটা আমরা কোথায় বসাবো, এই জায়গায় বসাবো। এবং আমি তোমাকে রিকোয়েস্ট করছি কখনো তুমি এই টির মান বসিয়ে হিসাব করতে যাবে না, জাস্ট টির মান বসিয়ে দেবে। তাহলে এই জায়গায় তুমি লিখবে অতএব ডি বিন্দুটির স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ডি বিন্দুর স্থানাঙ্ক, টির মান পেয়েছি 1/7, কিন্তু 2 × 1/7 + 1, 2 × 1/7 মানে 2/7 + 1, কমা কি রয়েছে 3/7 - 2, তাহলে এখানে রইল 3/7 - 2, কমা তারপরে কি রয়েছে এখানে, এখানে রয়েছে -6/7 + 3, -6/7 + 3 রইল। এটা হলো ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেছি, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে দুই বিন্দুর মধ্যে দূরত্ব, সেটাই তো ওই বিন্দু থেকে সমতলের দূরত্ব। আর এই দূরত্ব কিভাবে বের করতে হয়, √(x2 - x1) তার হোল স্কয়ার + y2 - y1 তার হোল স্কয়ার + z2 - z1 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা এই পি বিন্দুটা ওই পেজে আরেকবার লিখে নিচ্ছি যাতে আমার বারবার পেজ উল্টাতে না হয়। পি ছিল কত, পি ছিল হচ্ছে 1 - 2 3, 1 - 2 3, 1 - 2 3। ওকে, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি পিডি = √(x2 - x1), তাহলে 2/7 + 1 - 1। এই দেখো এটা কেটে যাবে জন্যই সেই সময় আমি হিসাব করতে বলিনি, প্রত্যেকটা কেটে যাবে। এই দেখো 3/7 - 2 -2 মানে +2, দেখো আবার কেটে গেল, তার হোল স্কয়ার প্লাস -6/7 + 3 - 3 তার হোল স্কয়ার, তাহলে এটাও কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল কত, 2 এর স্কয়ার মানে 4/49, 3 এর স্কয়ার মানে 9/49, আর 6 এর স্কয়ার মানে 36/49।
তাহলে এই জায়গায় যোগ করলে কত পাওয়া যাচ্ছে, √49/49। তাহলে এটা কাটাকাটি করলে 1 হয়ে যায়। তাহলে দূরত্ব কত হলো, 1 একক। খুব ভালো অঙ্ক কিন্তু এটা যেন একদমই মিস না হয়, একদমই মিস না হয়। অঙ্কটা আরেকবার দেখে নাও কিভাবে করলাম। প্রথম আমাদের রয়েছে এই বিন্দুটা কিন্তু আমরা এইদিকে নিলাম, তাই না? বিন্দুটা বলেছে যে এই বিন্দু থেকে এই সমতলের দূরত্ব বের করো। এই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করে নিয়েছি, তার উপর সমস্ত বিন্দুর স্থানাঙ্ক বের করে নিয়েছি। ওই বিন্দুটা আবার ডি বিন্দুটা সমতলে অবস্থিত, সেখানে বসিয়ে টির মান বের করে নিয়েছি। টির মান দিয়ে এখানে বসিয়ে আমরা ডির মান বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে দুই বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র দিয়ে দূরত্ব বের করে নিয়েছি।